রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে রয়েছে ঘুরে দেখার অনেকগুলি জায়গা, যেগুলি দেখতে 1 থেকে 2 দিন সময় লেগে যায়। আজ একদিনে আমরা ঘুরে দেখব শান্তিনিকেতনের 12টির মতো জায়গা, যার মধ্যে থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে শুরু করে বিশ্বভারতী ক্যাম্পাস, জমিদার বাড়ি এবং সতীর 51তম সতীপীঠ কঙ্কালীতলা। তাহলে চলুন সময় নষ্ট না করে একদিনে আমরা শান্তিনিকেতনে কি কি ঘুরে দেখেছিলাম সেই গল্পই আজকে আপনাদের সাথে ভাগ করে নিই। তো সবার আগে আমরা এসেছি এখানে দ্বিজ ভবনে। এই পিছনে একটা বাড়ি রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দেবো। সেটা হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা, তার এই বাড়ি। তিনি এখানে এসে বোলপুর শান্তিনিকেতনে আসলে এখানে থাকতেন। তো এই হচ্ছে সেটা তার বাড়ি আমার পিছনে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন তো বিশ্বভারতীর ভিতরে ঢোকা যায় না, বাইরে থেকেই আমরা দেখছি। তো আমি আপনাদের যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। তো এই ক্যাম্পাস থেকে কিন্তু আমাদের আজকে ট্যুর শুরু হলো, এরপরে আমরা আস্তে আস্তে আরও কভার করব। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 3 পাহাড়ের একদম সামনে। তো এই পিছনে যে বট গাছটা আছে, এই বট গাছটাকে কিন্তু 3 পাহাড় বলা হয়। তার কারণ হচ্ছে নিচে না যে 3টে শিলা রয়েছে, সেই শিলা এখনকার না, আগে যখন সেটা রবীন্দ্রনাথের সময়ে কোপাই নদী থেকে এনে এখানে স্থাপিত করা হয়েছিল। এবং এই গাছতলায় বসেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা লিখেছেন, যার মধ্যে প্রশ্ন কবিতাটি আছে। তো আমি এত কিছু জানতাম না, আমাদের যে টোটো দাদা আছেন তিনি কিন্তু আমাদের খুব সুন্দর করে বোঝালেন, তাই আমি জানতে পারলাম। বট গাছের ছবি, এটা কিন্তু সহজ পাঠের যে বই আছে সেই বই কিন্তু এই ছবিটাই আমরা দেখতে পাই, যেটা নন্দলাল বসুর আঁকা। এটি হচ্ছে তালধ্বজ, একটি তাল গাছকে কেন্দ্র করে এই কুটিরটি তৈরি করা হয়েছে। এটি হলো বিশ্বভারতীর উপাসনা গৃহ, যা কাজঘর, প্রার্থনা মন্দির বা ব্রহ্ম মন্দির নামেও পরিচিত। এই হচ্ছে সেই বিখ্যাত ছাতিমতলা। এখানেই কিন্তু যত বিখ্যাত উৎসব, পৌষ মেলা হোক, বসন্ত উৎসব, সব কিন্তু এখানেই সূচনা হয়। তো এই জায়গাটা কিন্তু এখন ঘেরা রয়েছে, ভিতরে যেতে দেওয়া হয় না। তো আমরা এর জন্য বাইরে থেকেই যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন রয়েছি শান্তিনিকেতন মিউজিয়ামের বাইরে। তো এবার আমরা শান্তিনিকেতন মিউজিয়ামে ঢুকবো। এই শান্তিনিকেতন মিউজিয়ামে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যত ব্যবহারযোগ্য জিনিসপত্র সেগুলো সব রয়েছে। তো চলুন ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটুকুনি ক্যামেরা অ্যালাউ করছে আমি ততটুকুনি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা মিউজিয়ামে টিকিট কেটে নিলাম। তো এখানে মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু 100 টাকা করে টিকিট পার হেড এখন। মানে মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে হয়তো অ্যালাউ আছে। তো যতটা অ্যালাউ আছে ততটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। বাকি তো কিছু করার নেই, বাকি দেখে এসে যা যা দেখবো সেটাই আপনাদের জানাবো। তো আমরা এখন মিউজিয়াম থেকে বাইরে আসলাম। বাইরে এসে এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের এই মিউজিয়াম এরিয়াতেই রয়েছে 6টা বাড়ি ছিল। তো সেই 6টা বাড়ি আমরা দেখতে যাচ্ছি। প্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের যে গাড়িগুলো ছিল, যেগুলো উনি ব্যবহার করতেন, সেগুলোও কিন্তু এখানে রাখা আছে। তো যাই, গিয়ে দেখি। এখানে যে কটা বাড়ির আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত, প্রত্যেকটি বাড়ির কিন্তু খুব সুন্দর সুন্দর নাম আছে। এবং এক একটি বাড়ি হয়তো এক একটা সময় তৈরি করা হয়েছে, অত ডিটেলসে আমি দেখতে পারলাম না, সময় নেই বলে, আমার আবার অন্য জায়গায় যেতে হবে। বাট প্রত্যেকটা বাড়ির কিন্তু স্ট্রাকচার আলাদা এবং এক একটা বাড়ি এক এক রকম দেখতে। এর মধ্যে উদয়ন যে বাড়িটা প্রথমে দেখলাম সেটাই কিন্তু সবথেকে বড়, বাদবাকি বাড়িগুলো কিন্তু একটু ছোট ছোট, কিন্তু প্রত্যেকটা ডিজাইন এবং আর্কিটেকচার কিন্তু খুব খুব সুন্দর। বিশেষ করে পুনশ্চ যে বাড়িটা রয়েছে, এই বাড়িটার স্ট্রাকচার বা ডিজাইন বা আর্কিটেকচার কিন্তু আমার
দারুণ লাগলো। এই পুনশ্চ যে বাড়িটা দেখলাম, এই পুনশ্চ বাড়িটা দেখলাম সুরেন্দ্রনাথ কর যিনি ছিলেন তিনি কিন্তু এই বাড়িটার মানে ডিজাইনটা করেছিলেন, আর্কিটেকচার বা পরিকল্পনা করেছিলেন। তো আমাদের মোটামুটি মিউজিয়ামটা ঘোরা হয়ে গেল, মিউজিয়াম এবং মিউজিয়ামের চারপাশটা মোটামুটি ঘোরা কমপ্লিট। এখন দেখি টোটো দাদা আমাদের কোথায় নিয়ে যায়। কেমন লাগছে ঘুরে? ভালো ভালো, খুব ভালো, অনেকটা বড় এরিয়া। হ্যাঁ, অনেকটা বড় এরিয়া। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব পছন্দের। এক্স্যাক্টলি। এবার ওনার ব্যবহারিক সব জিনিস দেখা, বাড়ি দেখা, মানে খুব ভালো লাগছে। আর মিউজিয়ামের মধ্যে অনেক কিছু রয়েছে। মিউজিয়ামের মধ্যে পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র অনেক কিছু রয়েছে, ছবি রয়েছে তখনকার সময় ছবি, ওনার লেখা গানের যে পাতাগুলো সেগুলো রয়েছে, আরও অনেক জিনিস রয়েছে। এবং এই মিউজিয়ামের মধ্যেই কিন্তু সেই নোবেলটা ছিল যেটা দুর্ভাগ্যবশত চুরি হয়ে গেছে। তো এখন তার একটা রেপ্লিকা রাখা রয়েছে, অরিজিনালটা নেই। এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি, ভিতরটা। নন্দলাল বসুর বাড়ির গেটেও সুন্দর করে তার নামের খোদাই করা রয়েছে, মানে গেটে। দারুণ একটা জিনিস। এইটি হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচী বাড়িটির নাম, এই যে প্রতীচী নাম। আর এই হচ্ছে অমর্ত্য সেনের সেই বাড়ি। এই বাড়িটি এটি সেন লেখা রয়েছে, মানে ওনার বাবার নামে। তো আমরা এখন এসেছি সৃজনী শিল্পগ্রামের এখানে। তো তার আগে আমরা একটু সকালবেলা ব্রেকফাস্ট করব। আমাদের তাড়াহুড়োতে আজকে ব্রেকফাস্ট করা হয়নি, এর জন্য এখানে এখন সৃজনীর সামনে একটা ছোট্ট দোকান মতো পেলাম। তো সেখানে আমরা এখন এসেছি, সেও ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি খাবো। আর এখানে মুড়ি টুড়ি রয়েছে, তো আমরা সেগুলো খাচ্ছি না, ম্যাগি ট্যাগি খেয়ে তারপরে আমরা ভিতরে ঢুকবো। এখন 12টা মতো বাজে, এখন আমাদের হচ্ছে ব্রেকফাস্ট। ওটা ব্রেকফাস্ট ঠিক বলা যায় না, ব্রাঞ্চ বলা চলে। তো আমরা এখন এসেছি সৃজনী শিল্পগ্রামের একদম সামনে। তো আমি যতদূর জানি সৃজনীতে মানে ক্যামেরা, মানে যদি ভিডিও ক্যামেরার কিছু নিয়ে যাওয়া হয় তাহলে সেটার জন্য কিন্তু আলাদা চার্জ করে 500 টাকা মতো। তো ভিতরে আমি আর আমার এই পকেট টু থেকে আর ভিডিও করব না, আমি মেরির ফোন থেকে যতটা হয় ভিডিও করব সেটাই দেখাবো। আপাতত বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, আর টিকিট প্রাইস কি কেটে ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রামের যে গেট সেটা। এর আগেও আমি এখানে এসেছি, এখানে বিভিন্ন রাজ্যের যে শিল্পকলা সেটা তুলে ধরা হয়েছে। তো ভিতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। আর যেমনটা বললাম, এখানে কিন্তু ক্যামেরা নিয়ে যাব না, কারণ ক্যামেরা নেওয়ার জন্য আলাদা একটা চার্জ করে, সেটা আমি আর দিতে চাইছি না, যেহেতু মেরির ফোন আছে, ফোনেই হয়ে যাবে। তো আমাদের সৃজনী শিল্পগ্রাম দেখা হয়ে গেল। এরপর হয়তো আমরা যাব শিরুল রাজবাড়িতে। তো চলুন সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন এসেছি সুরুল জমিদার বাড়িতে। এটা বলতে সুরুল বা শিরুল, আমি যদি ঠিকমতো প্রনাউন্স না করতে পারি তাহলে তার জন্য দুঃখিত। বাট এটা আমি যতদূর মানে শুনলাম ততদূর হচ্ছে সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি, অনেকে রাজবাড়ি বলে, বাট এটা কিন্তু জমিদার বাড়ি। আমি বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে ভিতরে যাচ্ছি।
আমরা এখন এসেছি আমার কুঠিরে। এইখানে জেনারেলি যত কুটির শিল্পের কাজ হয় সেগুলো এখানে হয়। এটা কিন্তু স্বাধীনতার আগেই এটা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এখানে কিন্তু অনেক বড় বড় মনীষী যেমন সুভাষ বসু, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে ঘুরে গেছেন। ভিতরে একটা মিউজিয়াম মতো আছে, আমি জানি না সেখানে ক্যামেরা অ্যালাউ করে কিনা। আগের বারও এসেছিলাম, তো এবারও যাব, মিউজিয়ামটা দেখব। যদি ওখানে ক্যামেরা অ্যালাউ করে তাহলে ভিডিও ফুটেজ দেখে এসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তাছাড়া এখানে পিছনের একটা শোরুম রয়েছে যেখানে এখানকার তৈরি জিনিসপত্র এবং লেদার্স আইটেম সব বিক্রি করা হয়। এখান থেকেও আপনারা যদি চান কেনাকাটা করতে পারেন। তো আমার কুঠির সোসাইটি থেকে বেরিয়ে এখন আমরা এসেছি দুপুরে লাঞ্চ করতে বনবীথির হেসেল ঘরে। এটাই এখানে খুব পপুলার এবং খুব সুন্দর করে সাজানো গোছানো চারিদিকটা। তো এখন আমরা ভিতরে বসে রয়েছি বনবীথির হেসেল, নাকি বনবীথির হেসেলে। তো খাবার অর্ডার দিয়েছিলাম, ওরা সার্ভও করে দিয়ে গেছে। আমরা 4টে ভেজ থালি অর্ডার দিয়েছি। এখানে ভেজ থালির দাম হচ্ছে 170 টাকা, আর আমরা 3 প্লেট চিকেন কষা অর্ডার করেছি, যেটা 2 পিস করে রয়েছে, 120 টাকা করে পড়েছে। কী রয়েছে, কেমন রয়েছে সেটা আপনাদের দেখি। এটা হচ্ছে থালি, এখানে প্রথমে ভাত দিয়েছে, 2টো বড়া, এখানে শাক, পোস্ত, এটা বোধহয় ধোকার তরকারি, ডাল, চাটনি, পায়েস, পাঁপড়, টোটাল নিয়ে হচ্ছে 170। আর সঙ্গে রয়েছে গাওয়া ঘি, আর এটা হচ্ছে চিকেন। তো আমরা এখন বনবীথির হেসেল থেকে খেয়ে দিয়ে বেরোলাম। এখন আমরা যাব পরের আমাদের ডেস্টিনেশন যেটা রয়েছে আজকে, সেটা সম্ভবত এখন আমরা সোনাঝুরি যাব। তো সোনাঝুরিটা দেখা হয়ে গেলে তারপরে আমরা শেষে যাব কঙ্কালীতলা। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে আগের দিন আমরা রামশ্যাম থেকে গিয়েছিলাম, সেখানকার খাওয়াটা আমার একটু বেশি ভালো লেগেছে। এখানে ঠিকঠাক আছে, মানে ওভার দ্য টপ কিছু না, ঠিকঠাক চলে যায়। বাট রামশ্যামের খাবারটা আমার আগের দিন বেশি ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো এখন আমরা এসে পৌঁছালাম বোলপুরের যে 34 ফুট বৌদ্ধ মূর্তি আছে তার ঠিক সামনে। কিন্তু সমস্যা বা দুর্ভাগ্য বলতে পারো যে এই বৌদ্ধ মূর্তির যে বাউন্ডারি, সেই গেটটা আটকানো রয়েছে। তো আমরা ভিতরে যেতে পারবো না, বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে 34 ফুটের বৌদ্ধ মূর্তি, আর এই হচ্ছে বাউন্ডারি। কিন্তু সমস্যা হচ্ছে এখানটায় তালা দেওয়া, যার জন্য আমরা ভিতরে যেতে পারলাম না, বাইরে থেকেই দেখছি। তো বৌদ্ধ মূর্তি তো দেখা হলো, এরপর আমরা যাব সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট কিন্তু যতক্ষণ আলো থাকে ততক্ষণ থাকবে। এখন মোটামুটি 3:45 মতো বাজে। তো সোনাঝুরি হাটটা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা যাব কঙ্কালীতলা। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন আসলাম সোনাঝুরি হাটে। কালকেও আমরা সোনাঝুরি হাটটা একবার ঘুরে গেছিলাম, আর আজকেও যেহেতু আমাদের ট্যুরের মধ্যে সোনাঝুরি হাটটা পড়ে, তো আজকেও আমরা এসেছি। আর আজকে মেরি বলছে শাড়ি টাড়ি কিনবে, কালকে কেনেনি। এবারে সোনাঝুরি হাট সম্পর্কে যেটা মানে বলার, সেটা হচ্ছে এই হাটের কিন্তু অরিজিনাল নেম হচ্ছে শনিবারের হাট। কারণ এই হাট যখন প্রথম চালু হয়েছিল তখন এই হাট কিন্তু শনিবার করে বসতো, কিন্তু এখন সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই হাট হচ্ছে। তবে যখন শুরু হয়েছিল তখন খালি শনিবার করে বসতো, এর জন্য এর নাম হয়েছিল শনিবারের হাট। এবং প্রথমে কিন্তু এই হাটে শুধু হাতের তৈরি জিনিসই বিক্রি হতো। এখন হাতের তৈরি জিনিসের সাথে সাথে অন্যান্য অনেক জিনিসও, প্রিন্টিং মেশিনে তৈরি জিনিসও বিক্রি হয়। কিন্তু যখন শুরু হয়েছিল মানে হাতের তৈরি জিনিসই কিন্তু এখানে পাওয়া যেত। আর যেটা বললাম, এখন কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই এই হাটটা হয়। আর এবার এই হাটটার নাম সোনাঝুরি হাট কেন হয়েছে, তো যেটা আমাদের দাদা বললেন যে এইখানে যে গাছগুলো রয়েছে, মানে আমার পিছনে যে গাছগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ গাছেই হচ্ছে নাম হচ্ছে সোনাঝুরি। আমি যে গাছের পিছনে দাঁড়িয়ে রয়েছি এই গাছটাও কিন্তু সোনাঝুরি গাছ। এই গাছই কিন্তু এইখানে অনেক বেশি, যার জন্য এই হাটটাকে এখন অনেকে সোনাঝুরি হাটও বলে। কিন্তু এর অরিজিনাল নাম বা প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে শনিবারের হাট। তো আজকে যেহেতু সোমবার, তো আজকে একটু ভিড়টা কম লাগছে। কালকে যখন আমরা এসেছিলাম কালকে কিন্তু বেশ ভালো ভিড় ছিল। আজকেও লোকজন আছে, তবে আজকে ভিড়টা একটু কম। কালকে এই সময় কিন্তু পুরো জমজমাট ছিল, মানে বেশ ভালো ভিড় ছিল।
এখানে এখন মেয়েরা বার্গেন করছে শাড়ি নেওয়া নিয়ে, পছন্দ হয়েছে কিন্তু এখন বার্গেনিং চলছে। তো বার্গেন কমপ্লিট হয়ে গেলে ওরা নেবে। তো এখানে শাড়ি নিতে এসে যা ওরা কেনাকাটা করছে, যা দাম শুনছি তা শুনে যা বুঝছি যে হচ্ছে যে আজকে কিন্তু অনেক বার্গেন করা যাচ্ছে এবং কালকে কিন্তু ওটা বার্গেন করা যাচ্ছিলো না, যেহেতু রোববার ছিল। তো আমাকে সৌরভ বলছিল যে ওখানে থাকে, মানে মন্টু, যে আজকে এসো তোমরা, আজকে কেনাকাটা করো, একটু কমে পাবে। তো দেখলাম তাই আজকে কিন্তু অনেকটা ওরা নামছে, বার্গেন করা যাচ্ছে। কালকে অতটা বার্গেন করা যাচ্ছিল না, বাট আজকে বার্গেন করা যাচ্ছে। তো আপনারা যদি মানে খালি শপিংয়ের জন্য আসতে চান তো আমি বলবো শনি আর রবিটা অ্যাভয়েড করে আসাটাই ভালো, কারণ ওখানে কিন্তু দামটা একটু বেশিই থাকে আর বার্গেন করাটা চাপ হয়ে যায়। এসে আমার দিদির সাথে দেখা হয়ে গেল, জায়মুর রয়েছে, মেরি ওইখানে শাড়ি কিনছে, বার্গেন করছে। তো সোনাঝুরি হাট আমাদের দেখা কমপ্লিট। তো এবার আমরা এখন সোজা চলে যাব কঙ্কালীতলা। এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট ঘোরার জায়গা। তো একবারে কঙ্কালীতলায় গিয়ে দেখা যাচ্ছে, ক্যামেরার চার্জও আর বেশি নেই, তো দেখা যাক কতটুকু কন্টিনিউ করা যায়। তো আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলায়। তো এটা হচ্ছে সতীপীঠ, 51তম সতীপীঠ, একদম শেষ যে সতীপীঠ সেটাই কিন্তু হচ্ছে এই কঙ্কালীতলা। তবে এই কঙ্কালীতলার আসল যে নাম সেটা হচ্ছে কাঞ্চি দেশ, মানে 51 পীঠে যদি আমরা খুঁজি তাহলে এটাকে কিন্তু কাঞ্চি দেশ হিসাবে আমরা পাবো। 51তম সতীপীঠ দেখার সাথে সাথেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।